হ্যালো হ্যালো। তো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ওকে আছে কিনা। তো আমরা শুরু করে দিচ্ছি অল ওকে। শুরু করি। তো আজকে আমাদের লেকচার নাম্বার 7। আমরা খুব সুন্দরভাবে ধাপে ধাপে প্রত্যেকটা টপিক কভার করে নিচ্ছি, এবং আমি কিন্তু পড়ানোর সময় বইয়ের সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইয়ের বিষয়গুলো কেমন আছে। এর কারণ হচ্ছে মূল বই পড়ার কোনো বিকল্প নেই। মূল বই, সত্যি কথা হচ্ছে, যদি তোমার একবার ভালোভাবে দেখা থাকে যে এই বিষয়গুলা এমন, তখন কিন্তু তোমার জন্য কি কনফিডেন্স অনেক বেড়ে যাবে, এবং পরে রিভিশন দেওয়া বলো সব কিছুতে তুমি দেখবে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকবে। তো আমরা যখন পড়বো শুধুমাত্র আমরা স্লাইডের উপর নির্ভর করব না, আমরা হচ্ছে বইতেও একটু দেখতে হবে আমাদের মূল বই কি বলছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি হাইপোথিসিস খুব সুন্দরভাবে আস্তে আস্তে টপিকটা তোমাদের বুঝাবো। তো তোমাদের একটা বিষয় একটু বলে রাখি, 25 ব্যাচ পর্যন্ত আমাদের সিলেবাসে শর্ট সিলেবাস ছিল, পুরো সিলেবাস ছিল না। তো এই টপিকের কোয়েশ্চেন দেখবার রিসেন্ট ইয়ার্স আসে নাই, এবং তোমার কাছে মনে হতে পারে এই টপিকটা গুরুত্ব কম, তাই না? কম গুরুত্বপূর্ণ, আসলে তা না। এই টপিকটা হচ্ছে গুরুত্ব অনেক, কিন্তু এটা শর্ট সিলেবাসে ছিল না, সেজন্য এখান থেকে কোয়েশ্চেন আসলে ওইরকম কি আসার কোনো সুযোগ ছিল না। তো এবার যেহেতু অর্থাৎ 26 ব্যাচ বা 27 ব্যাচ বা পরবর্তী ব্যাচগুলোর ক্ষেত্রে যেহেতু আমি ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিচ্ছি, এই টপিকটা বুয়েটে বলো বা বোর্ড পরীক্ষায় স্যাররা অনেকদিন ধরে বসে আছে এই টপিকটাদেরকে একটু কোয়েশ্চেন দিবে, কিন্তু এটা সিলেবাসে না থাকে মাঝে 5-6 বছর কিন্তু কি দিতে পারেনি, এই টপিকটাকে কোয়েশ্চেন দিতে পারেনি। ঠিক আছে, কোভিডের পর থেকে আর কি। তো আমরা সুন্দর মতো এই টপিকটা পড়বো। আমি তোমাদের পড়ানোর সময় আজকে প্রথমে থিওরিটা পড়াবো, কেমন আমার মতো করে থিওরিটা সুন্দর মতো বুঝাবো। এরপর আমি বইয়ে দেখবো, বইয়ের থিওরিটা দেখাবো তোমাদেরকে কি কি বলেছে বইয়ের থিওরিতে। এরপর আমরা ম্যাথ করব। কয়টা ম্যাথ করব? আমরা আজকে টার্গেট নিয়েছি 8টা ম্যাথ করব। ঠিক আছে, তো এখানে হাজারি স্যারের বইয়ে দেখবা কোনো ম্যাথ দেয়া নাই। ঠিক আছে, আমার চোখে পড়ে নেয়, হয়তো 1-2টা কোথাও দেয়া থাকলে দিতে পারে। আমি যে এডিশনটা দেখছি কতবারের, এখানে কোনো ম্যাথ নেই। গুহ স্যারের বই আবার অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। তো আমরা ম্যাথগুলো মূলত করব কই থেকে বলো তো? গুহ স্যারের বই থেকে একটা এবং 2টা ম্যাথ আমি যেই নিয়ে আসছি, এর কারণে এগুলো যেই হলে কি হবে, গুহ স্যারের বইয়েরও যেগুলো দিছে এগুলো সবগুলা কি বাইরে যে আসছে ওইখানে বিভিন্ন কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলো করার দরকার, খুব সহজ কোয়েশ্চেন, সেজন্য আমি আনছি। তো এখানে একটু বলে রাখি, 8টা ম্যাথ হলে কি হবে, সবগুলা ম্যাথ মূলত একটা সূত্র মেনলি, কিছু জায়গায় কি করতে হয় বলতো, 2টা সূত্র থেকে মান নিয়ে আসতে হয়। ঠিক আছে, 2 সূত্র, এর মানে কি গতিশক্তি হাফ এমবি স্কয়ার, এখান থেকে আবার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা বের করে ফেলবো h/mb। এখানের কোয়েশ্চেন আসে হচ্ছে মূলত এইটুক। তো আমরা শুরু করি। ডি ব্রগলি, ঠিক আছে, ওর নাম হচ্ছে কি লুই ডি ব্রগলি। তো নাম থেকে দেখি কেউ বলতে পারবা ও হচ্ছে কিসের কেমিস্ট বা ফিজিসিস্ট, কোন দেশের? লুই ডি ব্রগলি। ঠিক আছে, লুই পাস্তুর এরকম পড়ছিল না? ঠিক আছে, লুই বায়োলজিতে পড়ছিল তাই না? লুই ডি ব্রগলি। লুই ডি ব্রগলি হচ্ছে ফ্রান্স ফ্রান্স কেমিস্ট বা ফিজিসিস্ট। এখন দেখো আমি একটা শব্দ লিখেছি হাইপোথিসিস। হাইপোথিসিসটা মানে কি, এটাকে বাংলায় কি বলে, বা হাইপোথিসিস বিষয়টা কি একটু কমেন্টে জানাবা। হাইপোথিসিস যারা ক্লাস করবে একটু কমেন্টে জানাবা হাইপোথিসিস মানে কি। তো আমি অফলাইনে পড়ানোর সময় ওরা একটা খুব সুন্দর বাংলা বলেছে, অনুকল্প বা এরকম কিছু। ঠিক আছে, অনুকল্প বা এরকম কিছু। তো আমি একটু বলি, হাইপোথিসিস মানে এই কথার পেছনে খুব লিমিটেড এভিডেন্স আছে। এর মানে আমি যে একটা কথা বলছি, হাইপোথিসিস হলো আমি যে একটা কথা বলছি এটার সপক্ষে প্রমাণ হচ্ছে পর্যাপ্ত নেই। ঠিক আছে, হাইপোথিসিস মানে কি বলতো, এখানে পর্যাপ্ত প্রমাণ নেই। আমি যে কথাটা বলছি, অর্থাৎ আমি তো বলছি না, ডি ব্রগলি যে কথাটা বলছে এটার কি ছিল না বলতো, তখনও পর্যাপ্ত প্রমাণ নেই। তো কি করতে হবে? নিট
ফার্দার ইনভেস্টিগেশন। এর মানে আমি যে কথাটা এখন বলছি, ডি ব্রগলি বললো হচ্ছে এটা কি হাইপোথিসিস মানে পর্যাপ্ত প্রমাণ নেই, এটা কি দরকার, ফার্দার ইনভেস্টিগেশন দরকার, নিড ফার্দার ইনভেস্টিগেশন দরকার, ইনভেস্টিগেশন। ঠিক আছে, এর মানে পরবর্তীতে এটা পরীক্ষা নিরীক্ষার আরো দরকার আছে। তো এখন বলো তাহলে ও যে কথাটা বলছে এটা কি ঠিক না ভুল? ঠিক আছে, ও যে কথাটা বলছে, কথা কি বলছে এটা পরের বিষয়, আগে দেখো এটা কি ঠিক না ভুল। ঠিক আছে, ও যেটা বলছে পরবর্তীতে ফার্দার ইনভেস্টিগেশন করে কে, তোমার লাগবে না, তোমার বইয়ে নামগুলো দেয়া নাই, আমি লিখে দিচ্ছি সুন্দর করে। দুজনের নাম মনে রাখবে, একজন হচ্ছে ক্লিন্টন ডেভিসন, ক্লিন্টন ডেভিসন। আরেকজনের নাম আমি বলছি, দেখো জিপি, জিপি আমাদের গ্রামীণ ফোন আছে না, যে দেখো জিপি, ঠিক আছে, জিপি থমসন। নামটা পরিচিত মনে হচ্ছে, স্যার জে জে থমসন, আমরা এই চ্যাপ্টার শুরু করছি তার নাম দিয়ে। ঠিক আছে, তার ছেলে হচ্ছে কি জর্জ থমসন। মজার বিষয় কি জানো, বাপেও নোবেল প্রাইজ পেয়েছে, ছেলেও নোবেল প্রাইজ পেয়েছে। ঠিক আছে, বাপেও নোবেল প্রাইজ পেয়েছে, ছেলেও নোবেল প্রাইজ পেয়েছে। ক্লিন্টন নামটা আমার মনে থাকে কেন, সেই জন্য বললাম তোমাদের নাম লাগবে না। আমাদের বুয়েটে একটা জুনিয়র ছিল, আমার সাথে বেশ ভালো সম্পর্ক, আমাদের চট্টগ্রামে, ওর নাম হচ্ছে ক্লিন্টন। ঠিক আছে, তো আমরা চিন্তা করতাম ওর নাম ক্লিন্টন কেন। ক্লিন্টন আমার সাথে জবও ছিল, ঠিক আছে, জবও অনেকদিন আমরা একসাথেই ছিলাম ক্লিন্টন। তো ক্লিন্টন ডেভিসন আর হচ্ছে জিপি থমসন। জিপি থমসন হচ্ছে কার, স্যার জে জে থমসনের ছেলে। তো এই দুজন দেখাইছে আসলে ডি ব্রগলি যে কথা বলছে ওইটা কি আছে, ঠিক আছে। এর মানে হচ্ছে ও যে কথাটা বলছে এটা ফার্দার ইনভেস্টিগেশনে এরা এটা দেখাইছে, সেই জন্য এদেরকে নোবেল প্রাইজ দেয়া হয়। লাগবে না, আমি জাস্ট তোমাদের কাছে এমনি বলছি 1937 সালে। আর লুই ডি ব্রগলি যে কথাটা বলছে এর জন্য সে নোবেল প্রাইজ পায় 1929 সালে। তোমার এই সালও লাগবে না, এই সালও লাগবে না, এগুলো হচ্ছে কি নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ। ঠিক আছে, এরাও হচ্ছে নোবেল প্রাইজ পায় এত সালে। দেখছো, আমাদের হচ্ছে বাংলাদেশে থাকে না, বাবা ডাক্তার, ছেলেও কি হয় ডাক্তার হবে, বা মেয়েও কি হবে ডাক্তার হবে, বাবা ইঞ্জিনিয়ার বুয়েটে পড়ছে, ছেলেও ধরো কি বুয়েটে পড়বে, বা এরকম একটা স্বপ্ন থাকে না। আর এদের স্বপ্ন মনে হয়েছিল হচ্ছে বাপও নোবেল পেয়েছে, ছেলে তুইও নোবেল পাবি। ঠিক আছে, এবার একটু দেখো ডি ব্রগলি হাইপোথিসিস, কিন্তু এই সালগুলোর সাথে কনফিউজড হওয়া যাবে না। এটা আসছে কত সালে, সাল আমাদের পরীক্ষায় আসে, সাল আমাদের পরীক্ষা আসে না, আমি জাস্ট তোমাদের কাহিনীটা বলছি, এর কারণ জাস্ট ইন্টারেস্টিং বিষয়, মানে সালগুলো একটু তোমাদেরকে বলে বলে আগাচ্ছি। সাল কিন্তু মেডিকেল পরীক্ষায় আসবে না, তবে ডি ব্রগলি হাইপোথিসিসটা মনে রাখতে পারো। ওই কথাটা বলছে কিসে বলো তো, 1924 সালে। ঠিক আছে, 1924। বোর মডেল দিয়েছে কত, 1913-তে। তাহলে আমরা যদি চিন্তা করি প্রায় 11-12 বছর পর গিয়ে ডি ব্রগলি একটা কথা বলছে, যেটা হচ্ছে বোরকে কি করে দিছে, আরো বেশি ব্যর্থ করে দিছে। ঠিক আছে, বোরের যে অনেকগুলো প্রশ্নের উত্তর জানা ছিল না, ডি ব্রগলি এমন একটা কথা বলছে যেখানে মানুষের চিন্তাধারা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে ডি ব্রগলি কল্পনায়, হাইপোথিসিস মানে পুরোপুরি কল্পনা না, ব্যাপারটা হচ্ছে পুরোপুরি কল্পনা যে তা না, আমি তো একটা উল্টাপাল্টা কল্পনা করতে পারি, এটা হবে না, তুমি একটা উল্টাপাল্টা কল্পনা করতে পারো, এটা হবে না। কোনো একটা যুক্তির সাপেক্ষে কল্পনাটা করেছে, হাইপোথিসিস এমন না যে হচ্ছে স্বপ্নে দেখেছি, এরকম না বিষয়টা। ঠিক আছে, কিন্তু এটার পিছনে পর্যাপ্ত প্রমাণ নেই, এমন না যে ওইটা একদম পুরোপুরি বেসলেস, এটা বলা যাবে না। কোনো কিছুর সাথে সাদৃশ্য বা কোনোভাবে জিনিসটা বলেছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ নেই। ঠিক আছে, ফার্দার ইনভেস্টিগেশন দরকার ছিল। এখন বিষয় হচ্ছে কি, দেখো কথাটা কি বলছে, কথাটা কি বলছে, সে খুব সুন্দর একটা কথা বলেছে। রাদারফোর্ড বলো বা বোর বলো, ওরা ইলেকট্রনকে চিন্তা করেছে ইলেকট্রন হিসেবে, এর মানে ওরা চিন্তা করছে কি একটা বলের মতো, তাই না, একটা ছোট বলের মতো। বড় হলে যেমন ফুটবল, ছোট কি একটা বলের মতো, মানে ইলেকট্রন মানে আমাদের মাথায় কল্পনায় আসে কি ছোট একটা গোল্লা ঘুরছে, তাই না, ইলেকট্রন আমাদের মাথায় আসে কি বলতো, ছোট একটা গোল্লা ঘুরছে, তাই না। এর মানে ওকে আমরা কি হিসেবে চিন্তা করি, কণা, ছোট কণা হিসেবে ওকে আমরা চিন্তা করি। কিন্তু ডি ব্রগলি প্রথম বললো যে ভাই না, ও কণা না, ও তরঙ্গধর্মও আছে। এবং আরো মজার বিষয়, ডি ব্রগলি কিন্তু শুধু এটা বলে নাই, শুধু ইলেকট্রনের জন্য বলে নাই, সে বলেছে হচ্ছে অল ম্যাটার। এর মানে আমি, তুমি, পৃথিবী, সবারই কি আছে বলতো,
তরঙ্গধর্ম আছে। আমরা যখন মুভিং হব, মুভিং পার্টিকেল যারা আছে তাদের কি থাকে বলতো, আমরা আমরা কি কণা, তাই না? আমরা নর্মালি কি জানি, কণা। তো বলেছে কি বলতো, আমাদেরও কি আছে, তরঙ্গধর্ম আছে। ঠিক আছে, তো ডি ব্রগলি প্রথম যে কথাটা বলে এটা হচ্ছে ইলেকট্রনের কণা, শুধু ওই ইলেকট্রনের জন্য বলে নেই, যে কোনো ইলেকট্রনের কণা প্লাস কি ধর্ম আছে, কণা এবং তরঙ্গ ধর্ম বিদ্যমান। ঠিক আছে, তাহলে কণা ধর্মকে আমরা কি বলি, ওয়েভ প্রপার্টি। কণা ধর্মকে আমরা বলি পার্টিকেল প্রপার্টি, তরঙ্গ ধর্মকে আমরা বলি কি বলতো, ওয়েভ প্রপার্টি। ঠিক আছে, তো এটা হচ্ছে কণা মানে হচ্ছে কি পার্টিকেল, আর এটা হচ্ছে কি বলতো ওয়েভ প্রপার্টি। সেই জন্য এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এর মানে ও বলেছে ইলেকট্রনের কণা এবং তরঙ্গধর্ম বিদ্যমান। অর্থাৎ এতদিন আমরা জানতাম ইলেকট্রন হচ্ছে ছোট একটা গোল্লা, কণা। ঠিক আছে, ডি ব্রগলি প্রথম মানুষকে এমন একটা আইডিয়া দিল, কেমন আমি একদম আস্তে আস্তে গল্পের মতো কাহিনী বলে, ঠিক আছে, যাতে তোমার মোটামুটি জানার যত আগ্রহ এটা আমি এখান থেকে দিতে পারি। দেখবা আমি হচ্ছে তোমার থিওরি বোঝানোর থিওরিটাতে আমি খুব জোর দিচ্ছি তোমাদের ক্লাসগুলো নেওয়ার সময়, কারণ থিওরি ভালো জানা খুবই দরকার। কেমিস্ট্রিতে দেখবে থিওরি পোর্শনটা আসে, এবং থিওরিটা না জানলে তুমি দেখবে হচ্ছে মেইন রসটা বুঝতে পারবা না। তো এবার একটু দেখো, বললো হচ্ছে ইলেকট্রনের কি আছে, কণা এবং তরঙ্গ দ্বৈত ধর্ম বিদ্যমান। এটাকে কি বলা হয়, দ্বৈত ধর্ম। ঠিক আছে, ওইটাকে কি বলা হয়, দ্বৈত ধর্ম, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এ কখনো কোনো এক্সপেরিমেন্টে এ হয় কি কণার মতো আচরণ, কখনো কোনো এক্সপেরিমেন্টে এর আচরণ কি হয়ে যায় বলতো, তরঙ্গের মতো। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এর আগে আমি একটা জিনিস একটু বলে নিই। সে বলেছে কি একটা ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল h/p। ল্যামডাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ। ঠিক আছে, ল্যামডাকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। পি মানে কি, ভরবেগ। ডি ব্রগলিও নোবেল পাইছে 1924-এ, কথা বলছে 1929-এ পাইছে। এটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ক্লিন্টন ডেভিসন আর জিবি থমসন কিন্তু 1937-এ নোবেল প্রাইজ পাইছে। এর মানে জিনিসটা পরীক্ষিত, এমন না যে আমরা যেটা পড়ছি এটা কি বাতবাজি একটা জিনিস, বিষয়বস্তু এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। তো এবার একটু দেখো, এইচ মানে কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচ মানে কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কত সবাই একটু বলে ফেলি বাসায় মুখে মুখে, 6.626 × 10⁻34 এসআই এককে জুল সেকেন্ড। ঠিক আছে, এই মানটা সিজিএস হলে 10⁻27 আর্ক সেকেন্ড হয়ে যাবে। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কি তরঙ্গ দৈর্ঘ্য বলে, ডি ব্রগলি ওয়েভলেন্থ। ল্যামডাকে কি বলে, ডি ব্রগলি, বাংলায় লিখে দিই তোমাদের জন্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এম মানে কি, এম মানে কি, তো অনেকেই বলে ফেলবা মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। কিন্তু আমি বারবার বলেছি এটা শুধু ইলেকট্রন না, এটা কি হতে পারে, কুবি প্রোটন হতে পারে, তাই না, প্রোটন হতে পারে, আলফা কণা হতে পারে, মানে বিষয়বস্তু ও কিন্তু শুধু ইলেকট্রনের জন্য এটা বলে নেই, বলেছে অল মুভিং পার্টিকেলস। পৃথিবী হতে পারে, তো পৃথিবীর ভর, প্রোটনের ভর, এরপর কি বলতো ইলেকট্রনের ভর, আলফা কণার ভর, যে কোনো কিছুর ভর হতে পারে, আমার ভর, ফুটবলের ভর, গলফ বলের ভর। তো একটু দেখো তো, এম হচ্ছে কি বস্তুর ভর, বি হচ্ছে কি গতিবেগ। ঠিক আছে, ভরটাকে আমরা কিসে লিখবো, কেজিতে লিখবো, এসআই এককে রাখতে চাইলে এটাকে আমরা কিসে লিখবো, মিটার পার সেকেন্ডে লিখবো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কিসে পাবো, মিটারে পাবো। ঠিক আছে, এবার একটু দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এইচ কি কনস্ট্যান্ট, পি কে আমরা কি বলছি, পি কে আমরা বলছি ভরবেগ, ভর গুণ বেগ। আমরা 9-10 ফিজিক্সে পড়েছি না, আবার এইচএসসি তো আমরা জানি ভরবেগ মানে হচ্ছে, তো আমরা কি জানি, ধরো আমি দৌড়াই গিয়ে কারোর সাথে ধাক্কা হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হবে বলতো, আমার ভর গুণ বেগ। একটা ট্রাক যদি গিয়ে কারোর সাথে ধাক্কা খায় তাহলে ওর কি হবে, ওর বেগ ধরো আমার মতো, ভর হচ্ছে বেশি, তাহলে ওর কি হবে বলতো, মোমেন্টাম। ইংলিশ ভার্সনের যারা আছো, ওর মোমেন্টাম, ভরবেগ ইংলিশ কি মোমেন্টাম। ঠিক আছে, ওর ভরবেগ কি হবে,
আরো বেশি হবে। কেমন? ওর ভরবেগ কি হবে? আরো বেশি হবে। তো পি হচ্ছে কি? ভরবেগ, মোমেন্টাম, ভর গুণ বেগ। এটার আবার যদি একক চাও তাহলে কি? ভরের একক কেজি, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ছোট ছোট অনেক, তোমরা অনেক সময় দেখবে এই ছোট জায়গায় আটকে যাও, ভাইয়া এটার একক কি? তাহলে কি হবে? ভর গুণ বেগ, কেজি মিটার পার সেকেন্ড। এখন পরীক্ষা এমসিকিউ কি আসে? বলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক কেমন? এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো ওর সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। পরীক্ষা আসলে পারবা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, একদম হাজারি স্যারের বইয়ের এমসিকিউ, বিগত বছর যখন এইটা ছিল এই কোয়েশ্চেন আসছে। তো এটা না পারার কোনো কারণ নেই, এই জিনিস সুন্দর মতো পড়বা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের, পি মানে কি? ভরবেগ বুঝিয়েছি। সম্পর্ক কেমন বলো তো? ব্যস্তানুপাতিক। আর আমরা বোর্ড পোস্টুলেট পড়ার সময় এল নামে একটা রাশি লিখেছিলাম, ওটা ছিল কৌণিক ভরবেগ, এমবিআর, কৌণিক ভরবেগ ছিল। তো এবার একটু দেখো ল্যামডা ইকুয়াল কি হচ্ছে? 1/p। এর মধ্যে ল্যামডা দিয়ে কি বুঝাই? ল্যামডা দিয়ে বুঝাই হচ্ছে ওয়েভ প্রপার্টি। ল্যামডা দিয়ে কি বুঝায় বলো তো? তরঙ্গ ধর্ম, ওয়েভ প্রপার্টি। পি দিয়ে কি বুঝায় বলো তো? পার্টিকেল প্রপার্টি। তো আজকের ক্লাস করার পর তোমার এই টপিক নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। কেমন? এখানে আমি সব সুন্দর মতো একদম বুঝিয়ে দিব। ওকে, এখানে একটা বিষয় বলি, খুব মজার একটা বিষয়। তাহলে তুমি বলো, আমার কি তরঙ্গ ধর্ম আছে, নাকি আমার শুধুমাত্র কণা ধর্ম? মানে আমার কি তরঙ্গ ধর্ম আছে? আমি ধরো দৌড় শুরু করলাম, আমার কি তরঙ্গ ধর্ম আছে? আছে। ডি ব্রগলি বলছে আছে। তো এখন এটা দেখছো না কেন? ঠিক আছে, এটা দেখছো না কেন? তো খুব সুন্দর একটা কথা, এটা দেখছো না, এই দোষটা আমার না। বিষয় বুঝছো? এই দোষটা হচ্ছে, এই দোষটা হচ্ছে কার তাহলে? আমার যে তরঙ্গ ধর্ম আছে, আমার তরঙ্গ কই, এটা দেখছি না কেন? ঠিক আছে, এই দোষটা হচ্ছে কি বলতো? আমার না। এই দোষটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টের, যেটা দিয়ে আমরা ধরো পরীক্ষা করব। যেমন হতে পারে ডিফ্রেকশন গ্রেটিংস, ঠিক আছে? ওই হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে কিন্তু আমাদের বা পৃথিবীর বা একটা ফুটবলের ও তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যায়, বা একটা ক্রিকেট বলের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ছোট হয়ে যায়। এত ছোট হয় যে বলা হয় ইজ অফ নো সিগনিফিকেন্স। ঠিক আছে, এটার তাৎপর্য নেই। তাৎপর্য মানে ধরো আমি একটা ক্লাস নিচ্ছি, তাৎপর্য মানে এটা তো একটা তাৎপর্য আছে, এই ক্লাস করে তুমি কিছু শিখবা। কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এমন হয় যে ওটা এত ছোট যে ওটা কি হয়? মেজারেবলই না। ওইটা কি বলতো? মেজারেবলই না। বড় বস্তুর ক্ষেত্রে, লার্জ অবজেক্টস এর ক্ষেত্রে, বড় বস্তু যারা আছে এদের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়? ইজ অফ নো সিগনিফিকেন্স, কোনো তাৎপর্য নেই। কেন? এটা মেজারেবলই না। ঠিক আছে, এটা কি না? মেজারেবলই না, খুব ছোট। কিন্তু ক্ষুদ্র বস্তু যারা আছে যেমন ইলেকট্রন, এর ক্ষেত্রে কি হয় বলতো? তরঙ্গ দৈর্ঘ্যটা তাৎপর্যপূর্ণ হয়। ঠিক আছে, তাৎপর্যপূর্ণ হয়। এবার একটু দেখো, আমি তোমাদের একটা লাইন একটু দেখাই। এর আগে তোমরা বলো, ডি ব্রগলি হঠাৎ করে এই চিন্তা কেন মাথায় আসলো যে, আমার কথা বুঝতে পারছো? ডি ব্রগলির হঠাৎ করে এই চিন্তা কেন মাথায় আসলো যে ইলেকট্রন তো ভালোই আছে ভাই, তো তরঙ্গ ধর্ম আছে মনে হয়, মানে ওর কণা ধর্ম তো আছে, তো তরঙ্গ ধর্ম আছে মনে হয়। এটাও কেমনে চিন্তা করলো জিনিসটা? কিছুর উপর বেসিস করে তো চিন্তা করছে। আমি যদি এখন বলি উল্টাপাল্টা একটা কিছু চিন্তা করি, হবে? হবে না। ডি ব্রগলি যখন বলছে ইলেকট্রনেরও কি আছে, তরঙ্গ ধর্ম থাকতে পারে বা আছে, বিষয় বুঝতে পারছো? মানে এটা আইডিয়াটা কই থেকে পাইছে? কেউ তো ওর মানে কোনো একটা তো ক্লু আছে, ওইটার সাপেক্ষে ওই জিনিসটা ধরো একটু কি চিন্তা করছে। ইলেকট্রন বা অন্য যারা ম্যাটার আছে, বস্তু আছে, এদের ক্ষেত্রে যে তরঙ্গ ধর্ম আছে, কেউ বলতে পারবা? তো বলতে পারার কথা না। তোমার সিনিয়র যারা ছিল এরাও বলতে পারে নাই এই প্রশ্নের উত্তর। কিন্তু একটু ভালোভাবে চিন্তা করলে হয়তো, মানে তুমি বলতে পারার কথা না। এই তো পূর্বে এই কোয়েশ্চেনের উত্তর ধরো তেমন কেউই দিতে পারে নাই আর কি, কেউই দিতে পারে নাই, বিষয় বুঝছো? তো আমি তোমাকে বলি, এটা শুরু হয় এখানে। আইনস্টাইন একটা মারাত্মক কথা বলেছে। কথাটা ইলেকট্রন নিয়ে না, বরং কথাটা হচ্ছে লাইট নিয়ে। কথাটা কি না বলতো? ইলেকট্রন নিয়ে না, বরং কথাটা হচ্ছে আলো নিয়ে। কি বলেছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি গল্পের মতো করে। ফার্স্ট আমি থিওরিটা তোমাদের গুছিয়ে দিব। আমি একবার একটু দেখে আসি, রেকর্ড লিখে দেখা যাচ্ছে সবকিছু। কি বলেছে দেখো, আইনস্টাইন একটা একদম মাথা নষ্ট কথা বলেছে। বলেছে আইনস্টাইনস থিওরি অফ লাইট পোস্ট এ ডিলেমা ফর সায়েন্টিস্ট। ডিলেমা মানে কি? ওদেরকে একটু
সিদ্ধান্তহীনতায়, একটু ওদেরকে কিসে ফেলে দিল, দ্বিধায় ফেলে দিল। আইনস্টাইনের লাইটের একটা থিওরি দিছে, থিওরিটা কি করছে বলছে, থিওরি অফ লাইট সায়েন্টিস্টদের ডিলেমায় ফেলে দিল। ডিলেমা মানে ওদেরকে কিসে ফেলে দিল, দ্বিধায় ফেলে দিল। ওদেরকে কিসে ফেলে দিল, দ্বিধায় ফেলে দিল। গল্পের মতো করে পড়া শোনাচ্ছে, তোমার লাগবে না, জাস্ট তোমার মানসিক শান্তির জন্য, তোমার মনের অবস্থা আরো ভালো করার জন্য আমি বলছি। অন দ্য ওয়ান হ্যান্ড, ঠিক আছে, অন দ্য ওয়ান হ্যান্ড ইট এক্সপ্লেইনস দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা ফটো ইলেকট্রিক ইফেক্ট স্যাটিসফ্যাক্টরিলি স্যাটিসফাই করছে, এর মানে ফটো ইলেকট্রিক ইফেক্টে ব্যাখ্যা করতে পারছে। অন দ্য আদার হ্যান্ড দ্য পার্টিকেল থিওরি অফ লাইট ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য নন ওয়েভ বিহেভিয়ার অফ লাইট। এর মানে আইনস্টাইন এটা মাথা নষ্ট কথা বলছে। কথাটা হচ্ছে কি বলতো, আমরা যে আলো বলি, লাইট বলি, আমরা লাইটকে কি হিসেবে জানি, তোমরা তোমার লেভেলে লাইটকে কি হিসেবে জানো? আমি দেখেছি আমার চারপাশে অনেক সাধারণ মানুষ আরো আছে, ওরাও দেখবে বলো, ওরা সবাই লাইটকে কি হিসেবে জানে, তরঙ্গ হিসেবে জানে। আর এক গ্রুপ আছে ও তো কিছুই জানে, লাইট কি, লাইট আলো। কিন্তু এমনি তোমাকে বললে তুমি লাইট কি বলবা, লাইট বলবো হচ্ছে তরঙ্গ। এখন থেকে বলবা না, কারণ কি বলবা বলো তো, লাইটের আলোর ক্ষেত্রে কি আছে, তরঙ্গ ধর্মও আছে। আইনস্টাইন বলেছে ওর ক্ষেত্রে কি ধর্ম আছে, কণা ধর্ম আছে। ঠিক আছে, কণা ধর্ম আছে। তো এখন যদি জিজ্ঞেস করো ওর কণা ধর্মের প্রমাণ কি, আলোর ক্ষেত্রে কণা ধর্মের প্রমাণ হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, সেই জন্য বলছে হচ্ছে ও যে থিওরি দিয়েছে এটা ফটো ইলেকট্রিক ইফেক্টকে স্যাটিসফাই করছে, আবার তরঙ্গ ধর্মের যে বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে মিলছে না। তো দেখো কি বলছে, কি সুন্দরভাবে বলেছে, দ্য অনলি ওয়ে টু রিজলভ দ্য ডিলেমা। এর মানে এই দ্বিধা কাটানোর জন্য, এই সিদ্ধান্তহীনতা কাটানোর জন্য একমাত্র হচ্ছে ইজ টু অ্যাকসেপ্ট দ্য আইডিয়া দ্যাট, লাইট পোজেস বোথ পার্টিকেল লাইক অ্যান্ড ওয়েভ লাইক প্রপার্টিস। ঠিক আছে, লাইটের কি আছে বলতো, পার্টিকেল লাইক এবং ওয়েভ লাইক প্রপার্টিস আছে। এই অশান্তি থেকে বাঁচার জন্য, তোমাদের জীবনে হয় না অনেক সময় অনেকে চলে গেল, ঠিক আছে, কলেজ লাইফে চলে গেল, তোমরা একটা কি অশান্তি, তোমরা অ্যাকসেপ্টই করতে পারো না যে ভাই ও আবার জীবন থেকে চলে গেছে। ঠিক আছে, তো এখন সায়েন্টিস্টদেরও মানে এমন অবস্থা দাঁড়াইছে, ওদের এই জায়গা থেকে বাঁচার একমাত্র কারণ আইনস্টাইন বলছে দুইটাই প্রপার্টি আছে, কণাধর্ম আছে, তরঙ্গধর্ম আছে। কণাধর্ম হচ্ছে আবার দেখা যাচ্ছে হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট ও কণাধর্ম দেখাচ্ছে, আবার কি ওর পরিচিত তরঙ্গধর্মের সাথে মিলছে না। তো এখন এটা থেকে বাঁচার একমাত্র গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, ও চলে গেছে চলে গেছে। এখন ও কি, এরা কি করছে বলতো, ইজ টু অ্যাকসেপ্ট দ্যাট লাইট পজেসেস বোথ পার্টিকেল অ্যান্ড ওয়েভ লাইক প্রপার্টিস। বলছে কি সুন্দর কথা, ডিপেন্ডিং অন দ্য এক্সপেরিমেন্ট লাইট বিহেভস আইদার এজ এ ওয়েভ অর এজ এ স্ট্রিম অফ particle. This concept called particle wave duality was totally alien to the way physicists had thought about matter and radiation. তো এটা হচ্ছে একদম নতুন একটা কি আইডিয়া। তো বলছে and it took a long time for them to accept it. তো আইনস্টাইনের দেখো কথাটা কি বলেছে, লাইটের কি আছে, both particle and wave like property। এই জিনিসটাই এখন ডি ব্রগলি কি করছে, ইমপ্লিমেন্ট করছে। ইলেকট্রনের ক্ষেত্রে কি আছে দেখো, এই আমি একটা বইয়ের অংশ তোমাদের দেখাচ্ছি। ফিজিসিস্ট কেমন, আমি এটা গল্পের মতো পড়ে শোনাই, এটা জাস্ট তোমার থিওরিটাকে আরো বেস দেয়া, থিওরিটাকে আরো মজবুত করা। ফিজিসিস্ট তোমার মাথায় জিনিসগুলোকে আরো ভালোভাবে রাখা, আর নয় আমরা একটা পড়া পড়ে ভুলে যাই, আবার পড়ি, বারবার পড়া লাগে। ফিজিসিস্ট ওয়ার বোথ মিস্টিফাইড অ্যান্ড ইন্ট্রিগড। এর মানে ওরা কি হয়েছে, আরো অনুসন্ধানী হয়েছে। ঠিক আছে, ওরা আরো কি হয়েছে বলতো, অনুসন্ধানী হয়েছে বাই বোরস থিওরি। ঠিক আছে, বাই বোরস থিওরি দে কোয়েশ্চেন্ড, তারা প্রশ্ন করেছে হোয়াই দ্য এনার্জিস অফ হাইড্রোজেন ইলেকট্রন আর কোয়ান্টাইজড। এর মানে এনার্জি গুলা কি আছে, একটা নির্দিষ্ট করে করে আছে, একটা নির্দিষ্ট করে করে আছে, এটাকে বলছে কোয়ান্টাইজড। অর ফ্রেজিং দ্য কোয়েশ্চেন ইন এ মোর কনক্রিট ওয়ে, আরো যদি স্পেসিফিক ওয়েতে কোয়েশ্চেনটা করি, কোয়েশ্চেনটা দাঁড়াই কি, মানে বলছে আরো কনক্রিট ওয়ে মানে হচ্ছে আরো স্পেসিফিক ভাবে জিনিসটা আমি করছি, আরো ধীরভাবে আমি কোয়েশ্চেনটা করি। হোয়াই ইজ দ্য ইলেকট্রন ইন এ বোর অ্যাটম রেস্ট্রিক্টেড টু, হোয়াই ইজ দ্য ইলেকট্রন ইন এ বোর অ্যাটম রেস্ট্রিক্টেড টু অরবিটিং দ্য নিউক্লিয়াস এট সার্টেন ফিক্সড ডিস্টেন্সেস। আমরা বোরের ক্ষেত্রে ডিস্টেন্সটা যখন বের করেছি, লেকচার 3-তে থিওরি পড়েছি, 4-এ ম্যাথ করেছি, তখন আমরা দেখেছি এটা কি আছে 0.53 অ্যামস্ট্রং দূরে। এর পরেরটা দ্বিতীয় শক্তি স্তর হলে এটা কি হয়ে যায় 2.12 অ্যামস্ট্রং দূরে। এর পরেরটা তৃতীয় শক্তি স্তর হলে কি হয়ে যায় 4.77 অ্যামস্ট্রং
দূরে আছে। কেমন? 4.77 আর্মস্ট্রং দূরে আছে। তো বলছে কেন এরকম ফিক্সড একটা জায়গায় ওকে অরবিট করছে নিউক্লিয়াসকে, ফর এ ডিকেড নো ওয়ান, কারণ বোরের থিওরিটা আসছে 1913-তে আর ডি ব্রগলির কনসেপ্টটা আসছে 1924-এ। ফর এ ডিকেড নো ওয়ান, নট ইভেন বোর হিমসেলফ, বলছে বোর নিজেও জানতো না, হ্যাড এ লজিক্যাল এক্সপ্লেনেশন, সূত্র দিচ্ছে সবকিছু, কিন্তু এটা একটা লজিক্যাল যে এক্সপ্লেনেশন আছে, একটা জিনিস হচ্ছে এরকম, ধরো আমার ক্যালকুলেশন বা এই থিওরি অনুযায়ী এই জিনিসটা এইভাবে করছে, কিন্তু এটার একটা এক্সপ্লেনেশন, লজিক্যাল এক্সপ্লেনেশন ছিল না। নট ইভেন বোর হিমসেলফ হ্যাড এ লজিক্যাল এক্সপ্লেনেশন। ইন 1924 লুই ডি ব্রগলি provided a solution to this puzzle. ঠিক আছে, ঠিক আছে। ডি ব্রগলি রিজনড, পাজল মানে বুঝছো তো, পাজল মানে ধর আমি কোন দিকে যাব বুঝতে পারতেছি না, মানে কোন সঠিক কোনটা সঠিক, কেন এটা হচ্ছে, একটা পাজল হয়ে যাওয়া, কিংকর্তব্য বিমূঢ় বলে না, এর মানে কি করব বুঝতে না পারা, ওই রকম অবস্থা ছিল সায়েন্টিস্টের। তো বলছে ডি ব্রগলি রিজনড দ্যাট, এর মানে সে কারণ হিসেবে দেখালো হচ্ছে ইফ লাইট, ইফ লাইট, দেখো লাইটের কথা নিয়ে আসছে, ক্যান বিহেভ লাইক এ স্ট্রিম অফ পার্টিকেলস, দেন পারহাপস পার্টিকেল সাচেস, ও কিন্তু শুধু ইলেকট্রনের কথা বলে না, ও বলছে হচ্ছে পার্টিকেল সাচেস ইলেকট্রন, এর মানে ওর অবশ্য মেন কথাটা একদম এই ভাষায় ছিল না, যাই হোক, মানে শুধু ইলেকট্রনের কথা বলা নেই। Particles such as electrons can possess wave properties. According to de Broglie, an electron bound to the nucleus behave like a standing wave. ঠিক আছে, স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভ কি এখানে এটা বুঝেছে, ধরো একটা গিটারে বলেছে হচ্ছে তুমি যখন কি প্লাকিং করবা, ঠিক আছে, প্লাকিং করবা তখন এখানে যে কাপাটা হয়, মানে ওয়েভ আর কি, সহজ কথা, এরপরের কথাগুলো আর লাগবে না। তো বুঝতে পারছো মনে হয়। এবার আমি আমাদের বইয়ে চলে যাচ্ছি, আমাদের বইয়ে কি বলছে এটা একটু ঘুরিয়ে আনি তোমাদের। তো একটু দেখো, আমি বইয়ের পেজ নাম্বার আছি 101 নাম্বার পেজে। তো যারা 26 ব্যাচের ক্লাস করছো তোমরা হয়তো এরকম কাছাকাছি পেজে পাবা, আবার যারা 27 ব্যাচের ক্লাস করবা বা পরবর্তী ব্যাচের ক্লাস করবা তোমরা খুঁজবা হচ্ছে টপিক ওয়াইজ 2.2 যেমন, ঠিক আছে। তো এখানে কি আছে আমরা একটু 2 মিনিট বইটা জেনে নিই। পরমাণুর গঠন সম্বন্ধে তরঙ্গ বলবিদ্যা ও সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, ওয়েভ মেকানিক্যাল মডেল অফ অ্যাটম এ সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। বিজ্ঞানী নিলস বোর প্রদত্ত পরমাণু মডেলে কতিপয় সীমাবদ্ধতা রয়েছে, আমরা বেশ কিছু সীমাবদ্ধতা দেখেছি। এক ইলেকট্রনের বেশি হলে ওর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, বর্ণালীর একটা রেখা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে দিলে আলো স্প্লিটিং হয়ে যায়, আরো বিভাজন হয়, এটা ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, মানে মোটামুটি মানে লিমিটেশনের অভাব নাই আর কি, অনেক লিমিটেশন আছে। বোর পরমাণু মডেলে পরমাণু সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী প্রস্তাবিত পরমাণু মডেল বিভিন্ন বিজ্ঞানীর প্রস্তাবিত মতবাদের সুষ্ঠু ব্যাখ্যা মিলে না। যেমন বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল ইলেকট্রনকে কি হিসেবে দেখে, কণা হিসেবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে বোর কি হিসেবে দেখছে, কণা হিসেবে দেখে। কিন্তু 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি মত প্রকাশ করে যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে। কে মত প্রকাশ করেন? বিজ্ঞানী লুই ডি ব্রগলি। লুই ডি ব্রগলির এই বক্তব্যকে 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ই সোডিঞ্জার, আমি এখানে কথা বলেছি, এটা ফার্দার ইনভেস্টিগেশন কে করেছে? ক্লিন্টন ডেভিসন আর হচ্ছে কে জিপি থমসন, ঠিক আছে। সাথে আরেকজন ছিল যেমন কি জার্মার, তার নাম হচ্ছে জার্মার, ফিজিসিস্ট বা কেমিস্ট বলতে পারো। লুই ডি ব্রগলির এই বক্তব্যকে 1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এ সোডিঞ্জার আরও সংশোধন ও পরিমার্জন করেন। সোডিঞ্জার গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হিসেবে গণ্য করে তার বিখ্যাত ত্রিমাত্রিক তরঙ্গ বলবিদ্যার মডেলটি উপস্থাপন করেন, যা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। এখানেই শেষ না, আমরা যখন সোডিঞ্জার পড়বো তখন দেখবা নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা বিষয় একটু পড়বো, সোডিঞ্জার কি কাহিনী করছে এটা আমরা একটু দেখবো, যদি খুব সামান্য করে আমাদের বইয়ে এগুলো থিওরি আছে। বোর পরমাণু মডেলে বলছে কি শুধু কণা হিসেবে ইলেকট্রনকে বর্ণনা করা হয়েছে, আবার একই কথা আগের ডোল আবার বাজাচ্ছে। দেখো দেখো 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে। কোয়ান্টাম তত্ত্বের এখন দেখো একটা প্রমাণ দিয়েছে, এটা একটু বিতর্কিত, ঠিক আছে। এই জিনিসটা আসলে আমরা তো বলেছি এটা হাইপোথিসিস, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো এই প্রমাণটা বিতর্কিত, কিন্তু এই প্রমাণটা হচ্ছে আমাদের হাজিরি স্যারের বইও এভাবে দেখিয়েছে, আবার বহু স্যারের বইও দেখিয়েছে। তো এটা দেখানোর সোর্সটা যদি খুঁজো দেখবা হচ্ছে বলটিউলির বইয়ে, ঠিক আছে। আমি একটু জুম করে দিলাম, এই যে প্রমাণটা আছে এটা নিয়ে আসলে এই প্রমাণটা এভাবে দেখানো ঠিক করেনি, ঠিক আছে। তো এই প্রমাণটা এইভাবে যে দেখিয়েছে আসলে ইকুয়েশন দুইটাই যে ইকুয়েট করেছে এখানেও প্রবলেম আছে, এটা আসলে এটার সাথে রিলেটেড না। তো একটু দেখো, এটা হচ্ছে কি হাজারি স্যারও আছে এই জিনিসটা, গুহ স্যারও আছে, আবার আমি দেখলাম এটা বলটিউলির বইও আছে। তো আমার মনে হয়েছে হয়তো স্যাররাও এখান থেকে জিনিসটা নিয়েছেন
বা নেওয়ার সময় হয়তো কি সজাগ ছিলেন না, এই জিনিসটা হয়তো ভালোভাবে বা ভাই বলছে তোমাদের স্টুডেন্টদেরকে একটু এইভাবে দেখাই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা কেমনে আসছে তো একটু দেখো, দুইটা ইকুয়েশন আনছে। এই যে আমরা বলছি না একটা আরেকটার ব্যস্তানুপাতিক, আমরা বলছি সূত্র কি, অর্থাৎ এই জিনিসটা আমরা শিখে রাখতে হবে, এর কারণ যদি পরীক্ষায় দেয়। অর্থাৎ এইটা ল্যামডা ইকুয়াল এইচ বাই পি, এটা কেমনে আসছে এটা দেখাচ্ছে, বাট বললাম হচ্ছে এটা কি সঠিক না জিনিসটা। তো আমরা একটা ইকুয়েশন জানি এনার্জি নিয়ে, কি বলতো, ই ইকুয়াল এইচ নিউ। এটা কোন ইকুয়েশন? এটা হচ্ছে কোনো এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ পড়েছিলাম তাই না, মার্কস প্ল্যাঙ্ক ইকুয়েশন। ওটা যে যাচ্ছে ওর শক্তিটা আমরা কেমনে মাপি, ইকুয়াল এইচ নিউ দিয়ে মাপি। এখান থেকে আমরা কি বলতে পারি, ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। আবার আমরা কি জানি, আইনস্টাইনের এটাকে বলা হয় ভর শক্তি সমতুল্যতা সমীকরণ। এর মানে এটা ভর আছে, এই ভরকে আমরা এনার্জিতে কনভার্ট করছি, ইকুইভ্যালেন্ট। এই ভরের সমতুল্য এনার্জি কতটুকু হতে পারে এটা আমরা দেখব। যেমন ভর ত্রুটিতে আমরা এই ইকুয়েশনটা কাজে লাগাবো। কিছু ভর হারিয়ে যাচ্ছে, ভরটা কই যাচ্ছে, এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ওইটা সমতুল্য এনার্জি আমি কাজে লাগাবো। তো আমাদের স্যাররা বইয়ে যেটা দেয়া আছে এই জিনিসটা জেনে রাখতে হবে। তাহলে এটা কোন সমীকরণ, তোমাদের এটা বলতে হবে এটা কোন সমীকরণ, এটা লিখবা ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ হতে। আর এটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সমতুল্যতা সমীকরণ থেকে, ভর শক্তি সমতুল্যতা সমীকরণ থেকে। তাহলে এই জায়গায় কি করতে হবে বলতো, mc স্কয়ার ইকুয়াল hc বাই ল্যামডা। সি এর সাথে একটা সি কেটে দিলে এটা কি হয়, mc। ঠিক আছে, mc। তাহলে এখানে কি দাঁড়ায়, h বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল কি দাঁড়ায়, h বাই mc। তো এখানে সি কেন, ভেলোসিটি অফ লাইট আসছে কেন, কারণ তড়িৎচুম্বকীয় বিকিরণ কি হয়, আলোর গতিতে সর্বদিকে ছড়িয়ে পড়ে তাই না। আমরা ম্যাক্স প্লাঙ্কের সমীকরণ এখানে যে বলি, এখানে কি তড়িৎচুম্বকীয় বিকিরণের জন্য, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এক্স রে বলো, গামা রে বলো, বা নর্মাল বেগুনি আলো, লাল আলো, রেডিও তরঙ্গ, এগুলো কি হয় আলোর বেগে সর্বদিকে ছড়িয়ে পড়ে, সেই জন্য আছে সি। তো এখন এটা যদি ইলেকট্রন হয়, ওর বেগ তো আলোর বেগের সমান না, বেগ ভালোই, আলোর বেগের তো সমান না। বা একটা ধরো আলফা কণা হলো, এর বেগ আমরা জানি 1 × 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড। বেগ ভালোই, তীব্র গতিতেই যাচ্ছে, বোমের গতিতে, তীব্র গতিতে যাচ্ছে। ঠিক আছে, একদম মানে কি বলা হয়, বোমবার্ডেড, এর মানে হাই ভেলোসিটিতে যান। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় করতাম কি, তোমরা খেলো কিনা জানি না, আমরা বল নিয়ে এটাকে বোম ফাইট বলতাম। ঠিক আছে, গিয়ে ধাপ ধাপ করে মারতাম। তো যাই হোক, ঠিক আছে, একদম ফুটাই ফেলতাম, বলটা আবার কার কাছে আসতো, এরপর মানে যাই হোক, ভয়ঙ্কর খেলা, না খেলাই ভালো এটা। তো ল্যামডা ইকুয়াল কি বলতো, এইচ বাই এমসি। ঠিক আছে, এইচ বাই এমসি। তো এখন সি কি সবসময় ওর আলোর বেগ হবে, যে কোনো বস্তু যদি আমরা চিন্তা করি, আমরা ইকুয়েশনটাকে কি লিখতে পারি, যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে কি লিখতে পারি, ল্যামডা ইকুয়াল এইচ বাই এমবি। তো এইচ বাই এমবি মানে আমরা এটাকে কি লিখতে পারি, ল্যামডা ইকুয়াল এইচ বাই পি। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল এইচ বাই পি। পি মানে কি, ভরবেগ, এমবি। তো এই ইকুয়েশনটাই আমার লাগে আর কি। তো এখানে দেখো বইয়ের এই অংশে এটা একটু লিখে রাখবা, এই জায়গায় পজ দিয়ে এটা লিখে রাখবা। এটা হচ্ছে মার্কস প্লাঙ্কের সমীকরণ হতে, এখানে লিখবা, আমার মতো একদম খালি রেখে দিবা না, এটা লিখবা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সমতুল্যতা সমীকরণ হতে। এই যে দেখো এখানে কি বলেছে, কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ হতে ইকুয়াল কি, এইচ নিউ। আইনস্টাইনের ভর সমীকরণ অনুসারে ইকুয়াল কি, এমসি স্কয়ার। তাহলে এই দুইটাকে ইকুয়েট করে দিলে এখান থেকে আমরা কি পাই, ল্যামডা ইকুয়াল এইচ বাই এমসি। ঠিক আছে, ডি ব্রগলি মত প্রকাশ করেন যে চলমান বস্তুকণার সাথে এক ধরনের তরঙ্গ জড়িত, যার বেলায় উপরোক্ত সমীকরণটি প্রযোজ্য। ঠিক আছে, যেহেতু আমাদের বইয়ে আছে, আমাদের এইভাবে শিখতে হবে কিন্তু জিনিসটা। এবার দেখো আরেকটা সুন্দর কথা বলছে ডি ব্রগলি, কই গেল, আগের পেজে দেখে আসি। দেখি তোমরা বলো, এটা রাইটারের নাম বল টিউরি। ঠিক আছে, ওইখান থেকে হয়তো ওইখান বা আরও বেশ কিছু ইন্ডিয়ার বইতে দেখলাম যে বিষয়টা এভাবে উপস্থাপন করেছে, তো ওই জন্য এইভাবে লেখা। তোমরা আমাকে বলো, ধরো উদ্দীপকে এই চিত্রটা দিয়ে দিল, বা বুয়েট তোমাকে এই চিত্রটা দিয়ে দিল,
তোমাকে বললো হচ্ছে এখন একটু শুনো, তোমাকে বললো হচ্ছে এখানে আমরা তরঙ্গ দেখছি, তোমাকে বললো হচ্ছে এটা কততম শক্তি স্তর, মানে কোয়েশ্চেনটা বুঝছো? এটা নিউক্লিয়াস, এটা কি একটা কক্ষপথ, কক্ষপথে এখানে কি দেয়া আছে, ইলেকট্রনের চলন কি হিসেবে, ওয়েভ হিসেবে। যেমন বোর বলছিল হচ্ছে ওর কৌণিক ভরবেগ NH/2 পাই, এটার কারণ ব্যাখ্যা করতে পারে নাই, পরে এসে তো মাথা নষ্ট, যদি ইলেকট্রন ওয়েভই হয়ে যায় তাহলে ওরে তুমি একটা জায়গায় ফিক্স করবা কেমনে, মানে বিষয়বস্তু ওর ফিক্স করবা কেমনে, ও তো একবার এমনে যাচ্ছে একবার এমনে যাচ্ছে একবার এমনে যাচ্ছে, তাই না? ব্যাপারটা তো এরকম হয়ে যাচ্ছে, এক জায়গায় ফিক্স করবো কেমনে, বা এত দূরত্বে ও আছে কেমনে, এখানে তো কি বললো বলো তো, ও তো ওয়েভ। তাহলে দেখো তো কোয়েশ্চেন এখানে না, কোয়েশ্চেন বলছে, আমি তোমাদের যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম কোয়েশ্চেনটা হচ্ছে এখনো কোনো কালে আসে নাই, কক্ষপথে ইলেকট্রনের চলন দেখিয়েছে ওয়েভ হিসেবে, আমি তোমাকে বললাম এটা কততম কক্ষপথ। এই জায়গায় সবাই কমেন্টে, ইউটিউবে তো ক্লাসটা যাবে, সবাই কমেন্টে জানাবা এই জায়গাটা দেখে অ্যান্সার করতে পারো কিনা, কেমন, এই জায়গাটা জানাবা। আমি এখন তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি যদি কততম কক্ষপথ এই কোয়েশ্চেনটা দেয় তুমি এখানে গোল্লা মিলাবা, দেখো দুইটা ছোট গোল্লা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এইভাবে চিন্তা করবা, তাহলে একটা দুইটা মিলে এক তরঙ্গ দৈর্ঘ্য, কেমন, একটা ল্যামডা, একটা ল্যামডা, এই যে দেখো একটা গোল্লা দুইটা গোল্লা মিলে, তাহলে এটা এটা মিলে কি হবে বলতো, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এটা মিলে দেখো তিনটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এটা মিলে কি হবে চারটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এটা মিলে কি হবে পাঁচটা তরঙ্গ দৈর্ঘ্য। তো আমার গত ক্লাস মানে ফার্স্টে একটা ব্যাচে এই ক্লাসটাই নিচ্ছিলাম, তো দেখলাম একটা স্টুডেন্ট বলতে পারছে অফলাইনে যখন নিচ্ছিলাম, অনলাইনেও তোমরা অনেকে বলতে পারবা যারা একটু চিন্তা করবা। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা পেয়েছি, 1 2 3 4 5, তাহলে এটা কি হবে বলতো, পঞ্চম পঞ্চম কক্ষপথ। এর মানে যদি চতুর্থ হয় তাহলে এই গোল্লা কয়টা পাবা, চারটা পাবা, ঠিক আছে, যদি চতুর্থ হয় এই গোল্লা কয়টা পাবা বলতো, চারটা পাবা, ঠিক আছে। তাহলে এবার দেখো আমি তোমাদের একটা চিত্র দেখাচ্ছি, তোমরা এখন বলো, এখন সবাই বলতে পারবা এখানে কয়টা কয়টা কততম কক্ষপথ, তাহলে তুমি তরঙ্গ হিসেব করবা, একটা দুইটা গোল্লা মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা দুইটা গোল্লা মিলে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা মিলে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে বলতো, চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে। এটা কি হবে, এই চিত্রেরটা হবে তো কক্ষপথ। তো ডি ব্রগলি একটা কথা বলছে, ডি ব্রগলি যে কথাটা বলছে একটু দেখো, ডি ব্রগলি বলছে হচ্ছে ও যেহেতু ওয়েভ, ও যততম কক্ষপথে আছে, এটা তো একটা কি, মানে জিনিসটা শুনবা, ঠিক আছে, এটা ধরো কি একটা বৃত্ত, তোমরা বলো এই বৃত্তের কি কোনো পরিধি আছে না কি নাই, আছে, একটা বৃত্তের পরিধি কি লিখি আমরা 2πr। তুমি বলো প্রথম কক্ষপথের যে পরিধি দ্বিতীয় কক্ষপথের পরিধি কি সেম, এটা ধরো নিউক্লিয়াস, এরপর এটা ধরো কি প্রথম, এটার যে পরিধি দ্বিতীয়টার পরিধি কি সেম না ভিন্ন, ভিন্ন আর একটু বড়, তাই না? পরিধি মানে হচ্ছে ইংলিশ ভার্সন যারা ক্লাস করছো, পরিধি হচ্ছে কি সার্কামফারেন্স বলে আর কি, তাই না, একটা বৃত্তের এই অংশটা, এটা যোগ করলে কত দাঁড়ায়, কেমন, এটা তো একটা দূরত্ব, এটা ধরো কি কত দূরত্ব, ঠিক আছে। তাহলে এটা দেখো তো ফার্স্ট এনার্জি লেভেল, এটা হচ্ছে কি সেকেন্ড এনার্জি লেভেল, তো পরিধি কি সেম না, সেম না, বলছে তরঙ্গ পারফেক্টলি ফিট হবে, পারফেক্টলি ফিট হবে, এখানে দেখো এরকম হয়ে গেছে না, এরকম হতে পারবে না, একদম কি সুন্দরভাবে ডি ব্রগলি বললো হচ্ছে তরঙ্গ একদম ওর যে পরিধি আছে এর মধ্যে কি হবে বলতো, তরঙ্গ দৈর্ঘ্যগুলো পারফেক্টলি ফিট হবে, কমপ্লিটলি ফিট হবে, ঠিক আছে। যেমন এখানে কমপ্লিটলি ফিট হয়েছে হাজারি স্যারের বই আমরা যেটা দেখিয়েছে, তো বলছে কি 2πr সমান এন ল্যামডা, কেমন, সে বলছে কি 2πr সমান এন ল্যামডা, বুঝো নাই, বুঝো নাই, এর মানে যদি চতুর্থ কক্ষপথ হয় তাহলে ব্যাসার্ধটা কি হবে, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ তো সেম না, তো এইখানে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা থাকবে, চারটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, মানে চতুর্থ কক্ষপথ হলে চারটা তরঙ্গ দৈর্ঘ্য, পঞ্চম কক্ষপথ হলে পাঁচটা তরঙ্গ দৈর্ঘ্য, তোমাকে এমসিকিউতে দিয়ে দিব তিনটা, তোমাদের কিন্তু প্রতি ক্লাসে, আমি ভেবেছিলাম কয়েক ক্লাস করে এক্সাম নিব, কিন্তু পরে করলাম কি তোমাদের সুবিধার জন্য প্রতি ক্লাসে
এক্সাম নিচ্ছি। ফলে হবে কি তোমরা ক্লাসগুলো শেষ করতে করতে ছোট এক্সামে তোমার দেখবা হচ্ছে প্রায় 200 এমসিকিউ কভার হয়ে যাবে। এই যে ছোট ছোট এক্সাম দিচ্ছ, ক্লাস শেষে এক্সাম। আজকের ক্লাস যারা করছো ক্লাসের কিন্তু ডেসক্রিপশনে দেখবা বা কমেন্টও আমরা দিয়ে দিই তোমার এক্সাম লিঙ্কটা। বিষয় বুঝতে পারছো? প্রত্যেক ক্লাসে কিন্তু তোমাদের জন্য এক্সাম রাখছি এবং 6 নম্বর ক্লাস পর্যন্ত যারা করেছো তোমাদের কিন্তু একটা মেগা এক্সামের কোয়েশ্চেন রেডি হয়ে গেছে 6 নম্বর ক্লাসের উপর। প্রথম 6টা ক্লাসের উপর একটা মেগা এক্সাম, প্রতি ক্লাসে আবার কি ছোট এক্সাম। মানে তোমরা শুধুমাত্র করবা কি তোর বন্ধুদের সাথে এই প্লে লিস্টটা শেয়ার করে দিবা, ঠিক আছে? তোমার বন্ধু বলো, ছোট ভাই বলো, ঠিক আছে? শুধু এটা শেয়ার করে দিবা, কারণ এটা ফ্রি হলে কি হবে, ইউটিউবে দিচ্ছি কি মানে এটা একদম যতভাবে তোমাদের শেখানো যায়, তোমাদের যতভাবে সাহায্য করা যায়, তোমাদের প্রস্তুতিকে যতভাবে ধীর করা যায়, এক্সামের জড়তাকেও কিভাবে কাটানো যায় সবগুলো চিন্তা করে কিন্তু আমি এটা এনেছি। ক্লাস নোট পেয়ে যাবা ডেসক্রিপশানে, ঠিক আছে? আমাদের গ্রুপ লিঙ্ক পেয়ে যাবা, সব কিছুই তোমাকে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এবং এক্সামটা কোয়েশ্চেনগুলো দেখবে খুব সুন্দর এক্সাম, ঠিক আছে? তোমার পারা না পারা সব কিছু মিলিয়ে এক্সামের কোয়েশ্চেনগুলো সেট করি। তো 2 পাই আর ইকুয়াল এন ল্যামডা। এবার একটা মজার বিষয় দেখো, এবার তো মাথা নষ্ট কাহিনী হয়েছে। এটা কি হয়েছে দেখো তো, 2 পাই আর সমান এন ল্যামডা। ল্যামডা সমান আমরা কি জানি, একটু আগে পড়ছি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এইচ ডিভাইড এমবি। এবার একটু দেখো এই এমবি কে কি আমি এদিকে আনতে পারি আর এর সাথে? তুমি বললা হচ্ছে পারি, তাই না? এমবি কে আর এর সাথে আনতে পারি, পারি। আর 2 পাই কে কি করে দিলাম, আর এর সাথে ছাড়াছাড়ি করে এদিকে নিয়ে আসলাম। তাহলে কি হবে, এন এইচ বাই 2 পাই। মনে পড়ে এটা হচ্ছে কি বলতো, বোরের স্বীকার্য, বোর পোস্টুলেট, বোরের স্বীকার্য, ঠিক আছে? বোরের স্বীকার্য। তাহলে আমরা ডি ব্রগলি থেকে আমরা কিসে কনভার্ট করে ফেলছি বলতো, বোরে নিয়ে আসছি। আবার উল্টা করে তুমি চাইলে এখান থেকে ঘুরে এখানেও নিয়ে যেতে পারতা। এর মানে তরঙ্গ থেকে আবার কিসে নিয়ে আসছি, কণাধর্মের যে বৈশিষ্ট্যটা আছে এখানে আমরা নিয়ে আসছি। তো এই কোয়েশ্চেনটা লাগবে আমাদের, এটা একটু লিখে রাখবা, এই জায়গায় পজ দিয়ে এটা একটু লিখে রাখবা। এটা দেখো হাজারি স্যার একদম গাইডের মতো করে সুন্দর করে দিয়েছে। এখানে দেখিয়েছিল বৃত্তাকার পথে ইলেকট্রন তরঙ্গ রূপে আবর্তন। এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা বাক্সের এমসিকিউগুলো পড়বা। এই এমসিকিউটা আমি তোমাদের পড়িয়েছি। প্রথম কক্ষপথে এনার্জি যদি E1 হয়, তৃতীয় কক্ষপথে কি হবে, E1 এর 3 স্কয়ার, এর মানে কত 9, এরপরেরটা কি হবে 4 স্কয়ার, E1/9, ঠিক আছে? এগুলো মেডিকেলও দিয়ে দেয়, বোর্ডও দিয়ে দেয়। দেখো বলছে ইলেকট্রন তরঙ্গধর্মের ব্যাখ্যা কণিক ভরবেগ এমবিআর প্রমাণ। এটা খ নাম্বার কোয়েশ্চেনে দেখবে এমনি তুলে দিবে 2 নাম্বার কোয়েশ্চেনে, ঠিক আছে? বলছে কি দেখো 2 পাই আর ইকুয়াল কি এন ল্যামডা। বলছে ডি ব্রগলির মতবাদ অনুসারে ইলেকট্রনগুলো তরঙ্গরূপে নিউক্লিয়াসের বৃত্তাকার পথে চলে। এই অবস্থায় তরঙ্গটি বৃত্তে অবস্থান করবে বোঝা যায়। তখন 8 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের পরিধিটি এর মানে 2 পাই আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। 2 পাই আর ইকুয়াল কি এন ল্যামডা। ল্যামডা সমান আবার কি এইচ বাই এমবি, ঠিক আছে? এইচ বাই এমবি, এখান থেকে কি আসে, এমবি আর সমান এন এইচ বাই 2 পাই। এমবি এর সমান হচ্ছে ইলেকট্রনের কি কৌণিক ভরবেগ, যা এইচ বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। কেমন এই জিনিসটা দেখবা, এটা বোর প্রমাণিত। এটি প্রকৃতপক্ষে বোর মতবাদের অন্যতম স্বতঃসিদ্ধ যখন ইলেকট্রনকে তরঙ্গ রূপে গণ্য করা হয়। ইতিপূর্বে এর কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় নাই। তাহলে বোর থেকে ডি ব্রগলি থেকে এর কি আসছে, ব্যাখ্যা আসছে। এরপরে এই কোয়েশ্চেনটা একটু দেখবা, সমাধানকৃত সমস্যা। আমি একদম বই ধরে ধরে তোমাদের আগাচ্ছি। দেখো বোর পরমাণু মডেলে পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় কক্ষপথে পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। তো বোর পরমাণু মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন, সেই জন্য আমরা এখান থেকে শুরু করছি। আর না হয় আমাদের ডিরেক্টলি আমরা জানতাম হচ্ছে কি 2 পাই আর ইকুয়াল এন ল্যামডা। একটা কোয়েশ্চেন একটা আরেকটা উল্টা আর কি, এর আগেরটা এটা একটা। দেখো তাহলে এমবি আর ইকুয়াল এনএইচ বাই 2 পাই, এখান থেকে 2 পাই আর বৃত্তের পরিধি নিয়ে আসছো, এখান থেকে আনসার হচ্ছে এনএইচ বাই এমবি। এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 পাই আর ইকুয়াল এন ল্যামডা। তাহলে তৃতীয় কক্ষপথের বেলায় 2 পাই আর সমান কি হবে বলতো, 3 ল্যামডা। মানে আমরা ডিরেক্টলি যেটা জানি, কোয়েশ্চেনটা তোমার দিছে হচ্ছে বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। 5 স্টার কোয়েশ্চেন, খ নাম্বারে দিবে, এমসিকিউতেও দিয়ে দেয়। এটা এমসিকিউতে দিলে তো তৃতীয় কক্ষপথ মানে 3টা ল্যামডা। তো বলছে বিভিন্ন কক্ষপথে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। ডি ব্রগলি সমীকরণ কোনটি, ল্যামডা ইকুয়াল এইচ বাই এমবি। এটা তো বোরের, ঠিক আছে? এটা হচ্ছে মার্কস প্ল্যাঙ্কের, এটা হচ্ছে কি বোর রেডিয়াস। তাহলে ল্যামডা ইকুয়াল কি এইচ বাই এমবি। তো আমার থিওরি অংশ শেষ। এবার দেখবা হাজারি স্যারের বইয়ে চলে গেছে হাইজেনবার্গে, আর আমরা যাব হচ্ছে ম্যাথে। আমরা এখন পড়বো ডি ব্রগলির ম্যাথ।
ম্যাথ পড়ার আগে আমি দুইটা এমসিকিউ একটু দেখাই আনি। কেমন থিওরি পড়ে কেমন লাগছে? তো থিওরিতে জোর দিতে হবে, দুপদাপ ম্যাথ করে ফেললে হবে না, এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেললে হবে না, তোমার কনসেপ্ট দেখবা অজানা থেকে যাবে। আর এখন একবার পড়লে অ্যাডমিশন পর্যন্ত অ্যাডমিশনে গিয়ে তুমি ডিব্রগলি পড়ছো মানে তোমার চেয়ে বোকা আর কিছু নাই। এ ক্লাস করে তুমি অ্যাডমিশনে ভাবছো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভাইয়া মনে হয় কি পড়ে উড়াই ফেলবে। আমি পড়ে যে পড়ে এই ডিব্রগলি নিয়ে আর কিছু পড়বা না, বিষয়বস্তু আছে এইটুকুই, কাহিনী শেষ। হয়তো সমীকরণটাকে একটু এদিক সেদিক করে গতিশক্তির সাথে রিলেট করে লেখা যায়, একটা সমীকরণ লেখা যায় যেটা আমরা দুইটা দিয়ে করব। অ্যাকর্ডিং টু ডি ব্রগলিস ইকুয়েশন দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল, মোমেন্টাম মানে ভরবেগ, ভরবেগ পার্টিকেল ইন মোশন, গতিশীল বস্তুকণার ভরবেগ ইজ ড্যাশ প্রপোর্শনেট টু ওয়েভ লেন্থ, ডিরেক্টলি প্রপোর্শনেট মানে হচ্ছে সমানুপাতিক। আর আমরা জানি হচ্ছে ভরবেগ, ভরবেগ তরঙ্গদৈর্ঘ্যের সাথে, ভরবেগ তরঙ্গদৈর্ঘ্যের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক। ভরবেগ তরঙ্গদৈর্ঘ্যের সাথে আমরা জানি কি হয়? ইনভার্সলি প্রপোর্শনেট। দ্য ওয়েভলেন্থ অফ লার্জ অবজেক্টস, বড় বস্তু কণার তরঙ্গদৈর্ঘ্য বলছে ইজ অফ নো সিগনিফিকেন্স অ্যাজ ইট ইজ টু ড্যাশ টু বি মেজারেবল। আমার তোমার পৃথিবীর চাঁদের তরঙ্গদৈর্ঘ্যের তাৎপর্য নয়, কারণ কি বলতো, এটা টু স্মল টু বি মেজারেবল, কারণ এটা হচ্ছে কি খুব ছোট। এবার দেখো এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি এর কারণে এই কোয়েশ্চেনটা যেই ওয়েস্ট বেঙ্গলে কোয়েশ্চেন থেকে কোড করা থাকলো, এটা হচ্ছে যে কোনো মুহূর্তে আসতে পারে। সমবেগে গতিশীল একটি প্রোটন ও একটি ইলেকট্রনের মধ্যে কোনটি তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে? ধরো একটা ইলেকট্রন আছে, এমসিকিউতে আসলে তুমি এটা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবা। একটা আছে ইলেকট্রন আর একটা আছে কি প্রোটন। ঠিক আছে, এটা হচ্ছে কি ইলেকট্রন, এটা হচ্ছে কি প্রোটন। এটার বেগ ভি, এটার বেগ ভি, কেমনে? সমবেগে। জাস্ট এমসিকিউ আসলে তুমি কি বলবা বলো, কার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে? তুমি এমনি বলতে পারবা, কারণ মাস অফ ইলেকট্রন কি হয়? 9.1 ইন্টু 10⁻31 কেজি। মাস অফ প্রোটন কি হয়? 1.673 ইন্টু 10⁻27 কেজি। তাহলে বলছে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে। দেখো ব্যাগ দুজনের সমান, ভর প্রোটনের বেশি, এটুক তো জানো। প্রোটন ভারী নাকি ইলেকট্রন ভারী? প্রোটন ভারী, তাহলে প্রোটনের ভরবেগ বেশি, ভরবেগ বেশি মানে ওর তরঙ্গদৈর্ঘ্য কি হবে? ছোট হবে। যে যত ভারী, আমি ভারী ওদের চেয়ে, তাহলে আমার তরঙ্গদৈর্ঘ্য ছোট। পৃথিবী আমার চেয়ে ভারী, এর মানে কি হবে বলো তো? তরঙ্গদৈর্ঘ্য আরো ছোট হবে। বুঝতে পারছো? তাহলে 1.673 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এবার যদি কত গুণ বাড়ি, এমনি কে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি সেটা আমরা বুঝে গেছি। এ তরঙ্গদৈর্ঘ্যকে আমরা লিখলাম ল্যামডা ই, এ তরঙ্গদৈর্ঘ্যকে আমরা লিখলাম ল্যামডা পি। আমরা চোখ বন্ধ করে এমসিকিউ আসলে বলে দিতে পারি ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য বেশি, কারণ ওর ভরবেগ কম। এই তোমরা বুঝছো? ওর ভরবেগ, ভর হচ্ছে কত? 0.0000 এমনি করে 30টা জিরো, এরপর 91, এরটা 0.0000 এমনি করে কয়টা জিরো? 26টা জিরো, এরপরে 1673 এরকম। তাহলে ওর ভর হচ্ছে কি বেশি একটু, এটা কি কম, জিরো অনেক বেশি। ঠিক আছে, তাহলে ওর তরঙ্গদৈর্ঘ্য কি হবে? ছোট হবে। তো কত, এটা কেমনে বুঝবা? দেখো ইলেকট্রনের জন্য আমি এই সূত্র লিখতে পারি h বাই এমবি। ঠিক আছে, এগুলা কার? এমই। বি ই কেন দিচ্ছি না? কারণ এরও ব্যাগ ভি, ওরও ব্যাগ ভি। তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে লিখছি, না হয় ডিরেক্ট লিখে ফেলতে পারতাম। কেমনে একটু, যেহেতু বাকি সব কনস্ট্যান্ট, তো আমরা এমনি লিখতে পারতাম ল্যামডা ই বাই, একটাকে আরেকটাকে ভাগ করে দিলে কি দাঁড়ায় দেখো তো, সব কাটা যায়, তাহলে এম ই নিচে। এমনিও তুমি বলে দিতে পারবা না ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা ল্যামডা উপরে মানে এর ভর কি নিচে, এর ল্যামডা নিচে মানে ওর ভর কি হবে? প্রোটনের ভর হচ্ছে উপরে। তো এখন যদি আমরা এটাকে বসাই মান, মানে তোমাকে এমন আছে আমি যে ইকুয়েশন করাচ্ছি এটা আবার কোনো কারণে যে অনেক কঠিন কিছু পড়াই ফেলছি। তোমার যেটা লাগবে, যেটা আমাদের পরীক্ষায় এখনো আসে নাই, বাট তোমার যেটা যে কোনো মুহূর্তে লাগবে, আমি এই জিনিসটাই পড়াচ্ছি, উল্টা পাল্টা জিনিস না।
অনেকে যেই দেখলেই ভয় পেয়ে যায় কি নাকি। তো 1800 তাহলে ল্যামডা ই সমান কি, অর্থাৎ আমরা ওই যে পড়ি না ইলেকট্রন হচ্ছে প্রোটনের চেয়ে বা প্রোটন হচ্ছে ইলেকট্রনের চেয়ে 1838 গুণ ভারী। তো এখানে বাকি ব্যাক কনস্ট্যান্ট হওয়ায় কি হয়ে গেছে, এখানে এই মানটা সেই জন্য আসছে 1838। তো অ্যান্সার আলাদাভাবে লিখে দিবে, এত তরঙ্গদৈর্ঘ্য বেশি কাল ল্যামডা এর কত গুণ, 1838 গুণ। পরের ম্যাথটা আমাদের গুহ স্যারের বই থেকে, গুহ স্যারের বই থেকে। সুন্দর করে নোট করে আগাবা। আমি ধরো এটা করে মাত্র পরের স্লাইডে, তুমি এখানে পজ দিবা, পজ দিয়ে নোটটা সুন্দর মতো করে দেন আগাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে জানাবা কমেন্টে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো একটু দেখি 1.66 × 10⁻27 কেজি ভরের একটি হাইড্রোজেন পরমাণু এত গতীয় শক্তি, গতীয় শক্তি মানে কি বলতো, গতিশক্তি দেয়া আছে এখানে, ওর কি দেয়া আছে, এম দেয়া আছে, এম দেয়া আছে, ঘুরছে। হাইড্রোজেন পরমাণুটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত, এই রকমের ম্যাথ আসার সম্ভাবনা বেশি। দেখো গতীয় শক্তি দেয়া আছে, তাহলে তুমি কি করে ফেলবা, এমবি স্কয়ার, কে হচ্ছে 5.1625 × 10⁻27 হাফ ইন্টু এম, এম এর মান কত 1. তাহলে আমার এসছে 2 মিটার/সেকেন্ড। তাহলে এবার দেখো তো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল, আমরা জানি লিখবা না, বলবা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, বলেও পরীক্ষা আমরা জানি লিখবে না, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল কি h/mb। তাহলে এখানে তুমি সব নোন ভ্যালু, সব জানা মান, 6.626 × 10⁻34, এম এর মান হচ্ছে 1.27, বি এর মান হচ্ছে 2.49। তো তোমাদের জন্য আসলে ক্লাসগুলো যখন এক একটা রেকর্ড করি শেষ করি খুব ভালো লাগে, মানে শেষের দিকে যখন আসি মনে হয় যে কাজটা একটু আগালো, তোমাকে যে কথা দিয়েছি এটা পড়াবো শেষ করব, কাজটা আর একটু আগালো। ঠিক আছে, যেমন গতকাল পুরো দিন অফলাইনে ক্লাস ছিল, রাতে অনলাইনে ক্লাস ছিল, আজকে সকালে ক্লাসটা রেকর্ড করছি। শুরুতে প্রচুর মনে হয়েছে মানে কেমনে শুরু করব, মানে মানে একদম মানে কি বলা যায়, মানে এই কাজটা যে করব ইচ্ছে ছিল, কিন্তু মানে শুরু করতে বারবার দেরি হয়ে যাচ্ছিল। এই যেমন প্রায় শেষের দিকে এসে গেছে, আমি একটু দেখি, তো এখন একটু ভালো লাগছে যে না সময়টা আমি কাজে লাগাতে পারছি তোমাদের জন্য। যেমন 50 মিনিট হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা জিনিস পড়ছি। তো আমি পরের ম্যাথটাতে চলে যাই। ঠিক আছে, পরের ম্যাথটাতে চলে যাই। এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের, পরের ম্যাথটাও গুহ স্যারের বইয়ের। তো 2 সূত্রের ম্যাথ দেখবা বেশি আসে অ্যাডমিশনও, এই যেমন ছোট ছোট সূত্র, কঠিন জিনিস আসে না, সহজ জিনিসই আসে। তো বলছে রেডিয়াম আলফা কণা বিকিরণ করে। তোমাদের আমি আলফা কণার জন্ম বৃত্তান্ত ফার্স্ট ক্লাসে বলেছিলাম। আলফা কণা কই থেকে আসে, তেজস্ক্রিয় মৌল থেকে, তাই না, তেজস্ক্রিয় মৌল থেকে। আমরা কাদের নাম শুনেছিলাম, ফ্রান্সের রানা রাতে উড়ে, ফ্রান্সিয়াম, এরপর রেডিয়াম, এরপর হচ্ছে কি রেডিয়াম, এরপর কি রেডন, এরপর কি ইউরেনিয়াম। শুধু কি এদের থেকে না, আরো অনেক, প্লুটোনিয়াম হতে পারে, বিভিন্ন, যাদের থেকে কি হয় বলতো আলফা কণা নির্গত হয়, যাদের থেকে আলফা কণা নির্গত হয়। কেমন, তো আমরা যখন তেজস্ক্রিয়তা পড়বো ওদের থেকে শুধু আলফা কণা না, আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, বিষয় বুঝতে পারছো, এরকমের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় বা তেজস্ক্রিয় কণা নির্গত হয়। তো রেডিয়াম থেকে কি বলছে, আলফা কণা বিকিরণ করে।
তোমরা বলো আলফা কণা কি বিকিরণ হয়েও চুপ করে বসে থাকে নাকি ও তীব্র গতি সম্পন্ন? তীব্র গতি সম্পন্ন। এখানে কে আছে? একটা আলফা কণা আছে ধরো, এ কি হয় হাই ভেলোসিটি। তো এখন এখানে ওর গতি দেয়নি, বাট ওর কি দেয়া আছে? গতি শক্তি তোমাকে দেয়া আছে, বলছে যার গতীয় শক্তি এত, এর মানে কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। আলফা কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। তাহলে এবার দেখো তো কে সমান আমরা কি লিখতে পারি? সুন্দর ম্যাথ, এটা 5 স্টার দিয়ে রাখো। গুহ স্যারের বইয়ের এই ম্যাথটা আসলে আমার ধারণা অনেকে ভুল করবে। কই ভুল করবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কই ভুল করবে আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু অনেকে করবে কি দেখো, করবে কি দেখো, বোকা যে কত রকম থাকে একটু দেখো। কে সমান হাফ এম বি স্কয়ার। কে এর মান কত দেয়া আছে? কে এর মান দেয়া আছে 7.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, হাফ ইন্টু, ভুল করবে হচ্ছে এম এ। কোয়েশ্চেনে দিছে আলফা কণা, ও ভর বসাই দিবে ইলেকট্রনের 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 বসাই দিবে, ঠিক আছে? করলে হবে না। আলফা কণার ভর কত? আরেক গ্রুপ কি ভুল করবে দেখো, আলফা কণার ভর কত? 4। 4 লিখলে হবে না, একটা আলফা কণা ধরতে হবে। তোমাকে বলছে রেডিয়াম আলফা কণা বিকিরণ করে, তখন তোমাকে ধরতে হবে এখান থেকে কি হচ্ছে একটা আলফা কণা বের হয়ে যাচ্ছে যার গতীয় শক্তি কি। কোয়েশ্চেন দেখে তোমাকে কোয়েশ্চেনের ভাষাটা বুঝতে হবে। একটা আলফা কণা ধরো বের হয়ে গেল যার গতীয় শক্তি এত, তো একটা আলফা কণার ভর কত? 4 না, কিন্তু 4 AMU, অ্যাটমিক মাস ইউনিট। এক মোলের ভর তুমি এইভাবে চিন্তা করতে পারো 4, তাহলে একটার ভর কত? 4 ডিভাইড অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এটা কত হয়? 4 AMU, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। এই জায়গাটা আমি বাক্স করে রাখছি কারণ এই এম বসাতে ম্যাক্সিমাম ভুল করে ফেলবে, ইন্টু বি স্কয়ার। তো এখান থেকে বি পেয়ে যাবা। বুঝছো? তোমাকে যদি বলে একটা আলফা কণার ভর কত, তাহলে কি হবে? 4 AMU, অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? তো যারা একটু ধীরে বুঝো, সুন্দর করে এই জিনিসটা বুঝবা, বুঝে আমাকে জানাবা, ঠিক আছে? বুঝতে পারছো? আমাকে জানাবা। এবং এটা ভালো স্টুডেন্ট সবাই ভুল করবে এই জায়গাটা। একটা আলফা কণা যখন বিকিরণ করবে ওর এম বসাতে সবাই ভুল করবে, সেজন্য আমি স্টার দিয়ে রাখছি। কেমন? সেজন্য আমি স্টার দিয়ে রাখছি, কারণ পরীক্ষার আগে যাতে এটা দেখে যাও। ডি ব্রগলির আগের ম্যাথটাও সহজ, এর আগেরটাও মোটামুটি সহজই আছে, অত কঠিন না চিন্তা, কিন্তু এখানে সবাই ভুল করে ফেলবে। সহজ ম্যাথ কিন্তু এই জায়গায় ভুল করে ফেলবে। কত আসছে? 1 পয়েন্ট, মনে আছে আমরা আলফা কণার ব্যাক কত বলছিলাম? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 7 থেকে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। এটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, এর মানে কাহিনী ঠিক আছে, কাহিনী ঠিক আছে। তাহলে এবার কি দেখো তো, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল কি হবে? এইচ বাই এম এর মান কত? 4 AMU, 4 ইন্টু 1.66 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজিতে লিখেছি। ভি এর মান পেয়েছি 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তো আমি 6.626 দিয়ে লিখছি, যেটা আসলে ভুল। যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় 6.6 তাহলে ওইটা নিয়ে কাজ করতে হবে। তো আমি 6.626 ধরে নিয়ে ফেলেছি, তো আমি ওইটা দিয়ে শেষ করছি, বাট এই কাজটা করবো না। আচ্ছা দরকার নেই, তো আমার তো 6.62 এর মানটা শুধু এই জায়গায়, তাহলে আমি 6.6 ধরে করি, আর তো আগে ইউজ করিনি। তাহলে কত আসছে? 6. তো এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা আমি তোমাদের জাস্ট একটা বিষয় দেখিয়ে আসি। আলফা কণার ক্ষেত্রে আসছে কত? 10 টু দি মাইনাস 15, মানে 0.0000 14টা জিরো এমনি করে, এরপর কত কিছু একটা। ইলেকট্রনের ক্ষেত্রে বা হাইড্রোজেন পরমাণু যেহেতু ভর কম, ওর ক্ষেত্রে দেখো তো কি এসে গেছে? 10 টু দি মাইনাস 7। এর মানে কি? বেশ সিগনিফিকেন্ট একটা মান, মানে এই মানটা তুলনামূলক অনেক বড়। 10 টু দি মাইনাস 7, 10 টু দি মাইনাস 15, ঠিক আছে? এর মানে 10 কোটি গুণ বেশি বড়। মানে বুঝছো এর মানটা কি বড়? হাইড্রোজেন যেহেতু কি ছোট, সাথে হচ্ছে কি ডেটাগুলো স্যাটিসফাই করে। তো এই জিনিসটা এই জায়গায়
পজ দিয়ে এই ম্যাথটা করে নিবা সুন্দর করে, ঠিক আছে, স্টার দিয়ে রাখবা। এরপরের ম্যাথটা দেখো, এটা গুহু স্যারের বইয়ের সেম টাইপের ম্যাথ, জাস্ট তোমাকে গতিশক্তিটা জুলে না দিয়ে কিসে দিয়ে দিছে, মেগা ইলেকট্রন ভোল্টে দিয়ে দিছে, ঠিক আছে। বলছে একটি আলফা কণার, এটা আমি পুরা করাবো না, এটা এখানেও কি বলেছে আলফা কণা, তাহলে আলফা কণার ভর কত, 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 কেজি। কোন স্যারের ম্যাথ এটা, গুহ স্যারের ম্যাথ। কেমন ইম্পর্টেন্ট, আগেরটার মতো এটাও কি দিয়ে রাখলাম, 5 স্টার দিয়ে রাখি। তো এখানে গতিশক্তিকে কিসে দিয়েছে, 8 মেগা ইলেকট্রন ভোল্ট, এর মানে 4.8 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিসের একক, শক্তির একক। তো এখান থেকে জুলে আনবো কেমনে, 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে 7 পয়েন্ট, তাহলে এবার একটু দেখো তো, দেখো তো কে সমান আমরা কি জানি, হাফ এম বি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখি যেহেতু এখানে আছে, এখানে তাহলে ভি সমান কত হয়ে যায়। তো আমাদের সব ম্যাথ আসলে দেখবে এখন একই রকম, 10⁻13। আমি একটা ম্যাথ করাবো যেটা উদ্দীপকে আমার মনে হয়েছে দিয়ে দিতে পারে, কোয়েশ্চেনটা সুন্দর সেজন্য, এমনি সহজ। ফি আসছে কত, 1 পয়েন্ট, তোমাদের এটা আসছে কিনা দেখিও তো, আমি আরেকবার চেক নিই। 7.6 10⁻13 × 2 ডিভাইড 4 × 1.66 10⁻27, ওকে, রুট অ্যান্সার করছি, এটাই আসছে। তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে, করেই তো দিলাম, ঠিক আছে, করেই তো দিলাম। তো এরপরেরটা এইচডব্লিউ দিব। তো এই টপিকে আসলে গুহ স্যারের বইয়ে ভালোই ম্যাথ দিয়েছে। এইচ এর মান তো দেয়া নাই, তাহলে এটা বসাতে হবে। বি এর মান কত আসছে, 1.52, দেখা যাচ্ছে বোর্ডে পুরো, একবার চেক করে নিচ্ছে। তো এগুলো তো আগের ম্যাথের মতোই আসছে আর কি। এরপর তার করারই দরকার ছিল না, এরপর কারণ 7.68 × 10⁻13 এটা হচ্ছে আগের ম্যাথের কথা, জাস্ট মেগা ইলেকট্রন আমি শুধু শুধু করেছি, আমি খেয়াল না করে। দেখো এটা তো বাকিটা হচ্ছে কি আগের ম্যাথের মতো, ঠিক আছে। দেখা যাচ্ছে সব, তাই না, খুব সুন্দর মতো দেখা যাচ্ছে। বাহ, 1 ঘন্টা হয়ে গেল আমাদের ক্লাস, আমরাও ক্লাসের শেষ পর্যায়ে। আমাকে একটা কোয়েশ্চেন একটু দেখাতে দিও, যাতে কোয়েশ্চেনটা আসলে তোমরা পারো। দেখো এটা আমি করাবো না, এটা তোমাদের আমি এইচডব্লিউ দিচ্ছে, বলছে একটি হাইড্রোজেন পরমাণু এত গতিতে ঘুরছে, হাইড্রোজেন পরমাণুর জন্য ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত। তো এখানে কি দেয়া আছে, ভি দেয়া আছে। তুমি 2 × 10⁵ কে কিসে নিয়ে গেলা, 10⁻2 মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড থেকে, তাহলে 2 × 10⁻3 মিটার পার সেকেন্ড। তাহলে ল্যামডাটা বের করে কই দিবা বলো তো, এইচডব্লিউ ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে জমা দিবা। তুমি দেখবা একটা জিনিস জমা দিলে তোমার কনফিডেন্স বাড়ে, নিজে করে রাখলে। আর এটা আমি করে দিতে পারতাম, কিন্তু এটা আমি করে দিলে তোমার কাজটা তো আমিই করে দিচ্ছি সব,
কেমন? মানে তুমি নিজে সলভ করো, দেখবে একটা শান্তি পাবা। একটা কোয়েশ্চেন সলভ করতে গেলেও দেখবে আটকাবা। এই কোয়েশ্চেন আমি দিছি এখানে এক জায়গায়, তুমি আটকাবা। সুন্দর মতো তুমি জিনিসটা তখন বের করবা নিজে। কেমন? আমি করে দিলে হচ্ছে দেখবা তোমার কি মানে নিজের যে একটা করার শান্তি এটা পাবা না। এই কোয়েশ্চেনটা আমি স্টার দিয়ে রাখছি, কোয়েশ্চেনটা হচ্ছে সহজ। সহজ বলে এটা পরীক্ষায় আসার গুরুত্ব বেশি। পরীক্ষায় স্যাররা তোমাদের কঠিন কিছু দিতে চায় না, সহজ ম্যাক্সিমাম সময় সাধারণ মানের বিষয়গুলো যেগুলো পড়া উচিত স্টুডেন্ট ওই পেপে দেয়। বলছে কোনো ইলেকট্রন যদি আলোর গতিবেগের 5% ব্যাক লাভ করে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত? কে ইলেকট্রন, তাহলে বি কি বলে দিছে 5% অফ সি। তাহলে 5% মানে কত? 0.5 ডিভাইড 100, এর মানে 0.05। সি হচ্ছে কত? 3 × 10⁸। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলা? এটা 1 পয়েন্ট, তাহলে বাকিটা নিজে করবা। কেমন? এটা এইচডব্লিউ। এবার যে কোয়েশ্চেনটা দেখাবো, দুইটা কোয়েশ্চেন আছে এরকম, এটা পরীক্ষায় আসতে পারে, একদম ইজি কোয়েশ্চেন। দেখো, টি ব্রগলির সমীকরণ ব্যবহার করে পৃথিবী, এক টুকরা পাথর, একটা ইলেকট্রন। তোমাকে তিনটা সিস্টেমের কথা বলেছে, তিনটা বস্তুর কথা বলেছে। একটা হচ্ছে পৃথিবী, যার ভর অনেক বেশি। কেমন? ভর কত এখানে দেয়া আছে, ওর ব্যাগ কত এখানে দেয়া আছে। একটা পাথরের কথা বলেছে যার ভর এখানে দেয়া আছে, যার ব্যাগ এখানে দেয়া আছে। একটা ইলেকট্রনের কথা বলেছে যার ভরও এখানে দেয়া আছে, ব্যাগও এখানে দেয়া আছে। ভর ব্যাগ দুইটাই দেয়া আছে, ল্যামডা ইকুয়াল h/mv। তাহলে পৃথিবী, এক টুকরা পাথর এবং একটি ইলেকট্রন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এরপর বলছে একটির মধ্যে কোনটি পরিমাপযোগ্য। তো এটা না করে আমরা বলে দিতে পারি পৃথিবীর তরঙ্গ দৈর্ঘ্য থাকলে এতদিনে ফিজিক্সে একটা এটা নিয়ে আরেকটা চ্যাপ্টার হয়ে যেত। পাথরের তরঙ্গ দৈর্ঘ্য থাকলে একটা নিউটনিয়ান মেকানিক্সে এই তরঙ্গ দৈর্ঘ্য বাইর করা নিয়ে আরো কাহিনী অনেক বেড়ে যেত। অপূর্ব দেখতে আরো অনেক কাহিনী করছে। এর মানে এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কি নাই, পরিমাপযোগ্যই না। ইলেকট্রনেরটা কি হয় বলতো? পরিমাপযোগ্য। বিষয় বুঝছো? ইলেকট্রনেরটা কি হয়? পরিমাপযোগ্য। বিষয় বুঝতে পারছো? তো এবার একটু দেখো তো, এক, পৃথিবী। এভাবে করে লিখবা পৃথিবী। পৃথিবীর সমান h/, জাস্ট মান বসানো। কেমন? একটু যা সুন্দর করে আমরা তিনটার জন্য মানগুলা বসিয়ে দিব ধৈর্য ধরে। 6.626, এটা কিন্তু নোট খাতায় এই কোয়েশ্চেনটা লিখে রাখবা। কেন? কারণ উদ্দীপকে এটা দিবে হচ্ছে দৃশ্যকল্প 1, আর একটা কোয়েশ্চেনে দিবে হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 দিয়ে তোমাকে বলবো হচ্ছে এই কোয়েশ্চেনটা, তরঙ্গ দৈর্ঘ্য এবং কোনটি পরিমাপযোগ্য বের করতে। এটা কি কোনো কঠিন কোয়েশ্চেন হলো? সব মান দেয়া আছে। 6 ইন্টু, খালি একটু কষ্ট করতে হয়, লেখা লাগে। বোর্ড পরীক্ষায় মনে রাখবা ম্যাথে অ্যান্সার আলাদা করে লিখতে হবে, কলেজ পরীক্ষায় অ্যান্সার আলাদা করে লিখতে হবে। তাহলে এটা কত আসছে? 3.68 ইন্টু 10⁻⁻63। এর মানে বুঝছো কত ছোট? কত ছোট? 3.68 ইন্টু 10⁻0.0000000 এমন করে কয়টা জিরো? 62টা জিরো। খালি জিরোই ওর জীবনে। ঠিক আছে? ওর জীবনে কি কত? খালি জিরোই। তাহলে এবার দেখো তো, পাথরের টুকরা, টুকরার এম এর মান কত? 0.5। 6 পয়েন্ট, ঠিক আছে। এটা একটু তাও মোটামুটি একটু এর চেয়ে কি বাড়ছে। এরপর ইলেকট্রনের জন্য
এইচ বাই এম কত 9.11 যেটা দেয়া আছে ওই ভ্যালুটা লিখতে হবে। তো আমরা সাধারণত 10⁻10 বা 10⁻12 এই জোনটা কি করতে পারি, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে পরিমাপ করতে পারি। বিষয় বুঝতে পারছো? আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে সাধারণত 10⁻10 থেকে 4 × 10⁻12 এই রেঞ্জ পর্যন্ত, মানে ছোট হলো এই রেঞ্জ পর্যন্ত আমরা কি করতে পারি বলতো, পরিমাপ করতে পারি। ঠিক আছে, 10⁻10 বা 10⁻12 এইটা পরিমাপ করতে পারি। তাহলে এখানে পরিমাপযোগ্য হচ্ছে কোনটা, এটা এটা এক্সট্রা এর সাথে মিলে যায়, এটা হচ্ছে কি পরিমাপ যোগ্য, আর এগুলোতে লিখতে হবে পরিমাপযোগ্য নয়। ঠিক আছে, পরিমাপযোগ্য নয়। তোমরা এই কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? কিছুই না, এমবি দেয়া আছে, তুমি তরঙ্গদৈর্ঘ্য বাইর করছো, এটা তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোট, এটা তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোট, তাই কি না ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও পরিমাপযোগ্য নয়। কেমন? ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি 4 × 10⁻12 মিটার পর্যন্ত পরিমাপ করতে পারি, মানে মিক্স একদম কম, সর্বোচ্চ যদি মাপতে পারি ছোট। তো এটা তোমরা করবা, আগেরটা সুন্দর মতো লিখে নাও। এটা হচ্ছে তোমরা ট্রাই করবা, জিনিসটা হচ্ছে সেম। যদি করার দরকার মনে হয় এত পৃথিবী চাঁদ ইলেকট্রন, দরকার নেই মানে চাইলে করতে পারো আর কি, মানে সময় থাকলে তুমি যদি মনে করো যে আমি আরেকটা প্র্যাকটিস করব, তাহলে এটা করতে পারো সিমিলার ম্যাথ। কেমন? কিলোমিটার পার সেকেন্ড যেগুলো দেওয়া আছে ওগুলোকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছে। এবারে ইকুয়েশনটা যেই এটা আমি একটু বলে দিই। আলফা কণার গতিশক্তি বের করতে বলছে। আলফা কণার এম কত, এই জায়গায় ভুল করা যাবে না, 4 × 1.66 × 10⁻27 কেজি। ঠিক আছে, ওর বের করতে বলছে কি গতিশক্তি, এটা তোমাকে আমি এইচডব্লিউ দিয়ে দিব। গতিশক্তি কেমনে বের করে, কে সমান এম বি স্কয়ার। এম তোমাকে দেয়া আছে, তাহলে ভি যদি পাও তাহলে কাজ হয়ে যাবে। আর কি বলে দিয়েছে দেখো তো, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বলে দিছে 8 পিএম। মানে কি, পিএম মানে হচ্ছে পিকোমিটার, এর মানে 10⁻12 মিটার, পিকোমিটার। ঠিক আছে, 8 পিকোমিটার 10⁻, তাহলে ল্যামডা ইকুয়াল কি এইচ বাই, যারা হচ্ছে একটু এরকম জিনিস পড়তে পছন্দ করো তোমাদের জন্য আসলে এই ম্যাথটা দেখাচ্ছি। তাহলে এইচ এর মান বসিয়ে দিবা, এখন তো বুঝছো, এখন তো সব দেয়া আছে, এইচ এর মান বসিয়ে দিবা। তাহলে এম এর মান কত, 4 × একটু দ্রুত পড়াইছি এই জায়গায়, একটু দ্রুত পড়াইছি এই জায়গায়, ভি, বিটা পাবো। আর এখানে কত, 8 × 10⁻12। না স্পিড ঠিক আছে, আমাকে জানাবা, যারা ক্লাস করছো জানাবা। তো আসলে আমি এ টু জেড পড়াইছি, মানে কোনো রাগ ডাক রেখে কিছু বাদ দিয়ে পড়াইনি আর কি। থিওরিতে অনেক টাইম ইনভেস্ট করেছি, এরপর আমরা ম্যাথগুলো দেখলাম, ম্যাথে আসলে এক সূত্রের ম্যাথ, আহামরি কিছু নেই। কি করছি হিসাব, তাহলে এটা কত আসতেছে, মিটার পার সেকেন্ড। তো এটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এত জোর
অর্থাৎ গুহসের বইয়ে যে ম্যাথগুলো আসছিল এটা দেয়া ছিল এখান থেকে বি বের করে এখানে বসানো, এখন এটা দেয়া আছে এখান থেকে এটা বসাইছো 5 পয়েন্ট। ঠিক আছে, তো এটা পজ দিয়ে এখানে লিখে নিবা, কেমন? এটা পজ দিয়ে এখানে লিখে নিবা, আর কিছু করা লাগবে না, শুধু শুধু আর কোনো ম্যাথ করে ডি ব্রগলিতে টাইম নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, বাকি সবগুলো সেম সেম, আর করার দরকার নেই, এইটুক পর্যন্ত করলে মোর দেন এনাফ। ঠিক আছে, তো কিছু না বুঝলে জানাবা, কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে। নেক্সট ক্লাসে আমরা হাইজেনবার্গ শ্রোডিঞ্জার পড়ে ফেলবো, এরপর অ্যাটমিক মডেল শেষ করে দেন আমরা কিসে চলে যাব, কোয়ান্টাম সংখ্যায় চলে যাব। ঠিক আছে, আর হচ্ছে ক্লাসগুলা একদম তোমাদের উদ্দেশ্যে নেওয়া, সেই জন্য তোমাদের বন্ধুদের কাছেও ক্লাসটা শেয়ার করে নিবা। তাহলে আজকের ক্লাস এইটুক, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে, হাইজেনবার্গও দেখবে ছোট করে আছে, শ্রোডিঞ্জারও তোমার বই এমন না যে তোমাকে বস বানানোর জন্য এটা দেখানো, তো এটা হচ্ছে তোমাকে আইডিয়াটা, এই লেভেলে তোমার দরকার হচ্ছে ওই জিনিসটা আছে, ওইটার আইডিয়াটা তোমাকে দেখানো, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো আজকে এইটুক।